আব্বু আম্মুর ডিভোর্সের 18 বছর পর নানু বাড়িতে যাচ্ছি। ছোট বোনের বিয়ে, তাই না গিয়েও পারছি না। আম্মুর উপরে রাগ থাকতে পারে, কিন্তু বোনের উপর নেই। তাদের ডিভোর্সের পর আমাকে আব্বু তার কাছে রেখে দেয়। আর তরি একদম ছোট ছিল বলে আম্মু তরিকে তার সাথে নিয়ে যায়। দীর্ঘ 18 বছর তাদের সাথে কোনো প্রকার যোগাযোগ নেই। তরির বিয়ের খবরটা কোথায় পেলাম সেটা পরে বলছি। হঠাৎ ড্রাইভার বাস থামালো। যাত্রীরা সবাই একটু থমকে গেল। এটা তো লোকাল বাস না, তাহলে বাস থামিয়ে যাত্রী নিবে কেন? আমি ছোটবেলা থেকে একটু ঘাড়তেরা টাইপের, একটু বদমেজাজি আর ঘাড়তেরা। আব্বু এটা নিয়ে সবসময় আমাকে বুঝাতেন, কিন্তু আমার পরিবর্তন হয়নি। পরে তিনি একসময় বুঝতে পারেন এটা আমার পরিবারের অপূর্ণ ভালোবাসার ফল। দীর্ঘদিন এমন পরিবারহীনতা আমাকে এমন রুক্ষ করে তোলে। আমার আচার আচরণে আনে ভিন্ন মাত্রা। নিজেকে সবসময় কন্ট্রোলে রাখতে চেষ্টা করি, কিন্তু পরিস্থিতি আমাকে সেই আগের মতোই করে দেয়। এটা নিয়ে আমি নিজেও উদ্বিগ্ন। সিট থেকে উঠে হেল্পারকে ডাক দিয়ে বললাম, সমস্যা কি? গাড়ি থামালেন কেন? হেল্পার একটু শান্ত মনে বলল, একজন যাত্রী উঠবে। আমি বললাম, ওই মিয়া ফাজলামি করেন নাকি? এটা লোকাল বাস নাকি? আর বাসে আপনি সিট খালি দেখলেন কোথায়? হেল্পার আমার কথার উত্তর দিতে দিতেই বাসে যাত্রী উঠে গেল। ড্রাইভারও গাড়ির সামনের দিকে অগ্রসর করলো। হেল্পার একটু ভাব নিয়ে বলল, ভাই আপনি মনে হয় ভুলে যাচ্ছেন, আপনার পাশের সিটটা খালি আছে। আমি বললাম, কি বললেন আপনি? আবার বলুন। হেল্পার বলে, আপনার পাশের সিটটা খালি। আমি বললাম, একদম বাস থেকে ফেলে দিব। 2টা টিকিট কেটেছি কি সাদে? হেল্পার বলে, ও ভাই সরি, মনে নেই। আমি হেল্পারের দিকে একটু রাগী দৃষ্টিতে তাকিয়ে আমার সিটে এসে বসলাম। একটা হাঁটু অপর সিটে তুলে রাখলাম। ঢাকা টু খুলনার জার্নিটা মোটেও কম না। নিজস্ব গাড়ি নিয়ে আসতে পারতাম, কিন্তু এত দূরের জার্নি দুষ্কর হয়ে যাবে। নিজের নিরাপত্তার কথা ভেবে বাসের টিকিট কেটেছি, তাও আবার একটা না, একসঙ্গে দুটো। রাত হয়ে গেলে ঘুমোতে সুবিধা হবে। আমি আবার বসে ঘুমাতে পারি না। আর তার থেকেও বড় কারণ হচ্ছে বাইরের মনোরম পরিবেশ যেন উপভোগ করতে পারি জানালার পাশে বসে। যদি জানালার পাশে সিট না পাই, তাই একসঙ্গে 2টো টিকিট কেটেছি, যেন কেউ এসে ভাগ বসাতে না পারে, বলতে যেন না পারে যে জানালার পাশের সিটটা আমার। হেল্পার আমার পিছনে ভাই ভাই করতে করতে আসলো। আমি অন্যদিকে মুখ ফিরিয়ে তাকিয়ে আছি। কোনোভাবে আমি আমার সিট ছাড়ছি না। হেল্পার বলে, ভাই আমরা আপনার এক সিটের ভাড়া ফেরত দিয়ে দিচ্ছি, তবুও আপনি একটু কষ্ট করে একটা সিট ছেড়ে দিন। আমি চোখ রাঙিয়ে তাকিয়ে আছি হেল্পারের দিকে। খুব রাগ হতে লাগলো হেল্পারের প্রতি, তবে মুখে প্রকাশ করলাম না, নিজেকে কন্ট্রোল করলাম। ভাই ভাই প্লিজ প্লিজ। আমি বললাম, আপনি প্লিজ সামনে থেকে সরে যান, রেগে গেলে কিন্তু খারাপ কিছু হবে। হেল্পার বলল, ভাই ভুল তো মানুষের হয়, আপনি একটু বোঝার চেষ্টা করুন। আমি বললাম, খুব খারাপ হবে কিন্তু, আমার সমস্যা আছে দেখে আমি 2টা সিট বুকিং করেছি। হেল্পার বলে, ভাই উনি যুবতী একটা মেয়ে, দাঁড়িয়ে দাঁড়িয়ে এত দূর যাবে, কেমন দেখায়? মা বোন তো আপনার বাড়িতেও। আমি বললাম, জাস্ট শাট আপ, সব কিছুতে মা বোন টেনে আনেন কেন? যান সামনে থেকে। আমার ধমক খেয়ে চলে গেল সে। আমি অন্যদিকে তাকিয়ে আছি। আমার সিটের পাশে কারো উপস্থিতি টের পাচ্ছি। সিটের উপর হাত রেখে দাঁড়িয়ে আছে। বুঝতে বাকি নেই, অনাকাঙ্ক্ষিত যাত্রী। সে যেই হোক, আমার সিট ছাড়তে আমি অসম্মত। আমি একবার মেয়েটার দিকে দৃষ্টি দিলাম। দেখে মনে হচ্ছে কোনো কলেজের স্টুডেন্ট, হোস্টেল থেকে ফিরছে, কেননা কাঁধের মাঝে বেশ বড়সড় একটা স্কুল ব্যাগ। আর বাস থামিয়েছিল একটা মহিলা হোস্টেলের সামনেই। মেয়েটার শ্যামবর্ণ মুখের রং, তবে ততটা কালোও নয়, আবার অতটা সুন্দরও না। তবে মুখের মাঝে আছে অজস্র মায়ের বসবাস। শ্যামলা মেয়েরা এমনিতেই অনেক মায়াবী হয়। আমি অবশ্য কাউকে বাস্তবে তেমন দৃষ্টিভঙ্গিতে দেখিনি। বিদেশে সাদা চামড়ার মানুষ দেখতে দেখতে অভ্যস্ত, তাই এই শ্যামলা চেহারার মায়াবতী কখনো তেমন ভাবে দেখা হয়নি। দেখা হয়েছে হয়তো অনেকবার, কিন্তু খেয়াল করা হয়নি শ্যামলা মেয়েরা মায়াবতী হয়। সেটা হুমায়ুন আহমেদের কোনো এক উপন্যাস না গল্পের যেন পড়েছি, সঠিক মনে নেই। বাক্যটা মনে আছে, কিন্তু গল্প মনে নেই। যাই হোক, প্রায় 15 মিনিট হতে চলল। মেয়েটাও কিছু বলছে না, বসবে কি না। আমিও বলছি না। হেল্পার কিছুক্ষণ পর পর পেছনে তাকিয়ে দেখছে আমি সিট ছেড়েছি কিনা। আমার দৃষ্টি বরাবর হলে আবার অন্যদিকে তাকিয়ে ফেলে। আশেপাশে তাকিয়ে দেখলাম অনেক যুবক আর মাঝবয়সের লোক মেয়েটাকে চোখ দিয়ে গিলে খাচ্ছে। এই বিষয়টা নিতে পারলাম না। সমাজটা আজ নষ্ট হয়ে গেছে। একটা মেয়ে একলা নিরাপদ নয়। দুষ্টু লোকদের লোভাতুর দৃষ্টি মেয়েদের উপর পড়বেই। সিট থেকে পা নামিয়ে ইশারা করলাম সিটে বসার জন্য, কিন্তু সে সোজা হয়ে দাঁড়িয়ে আছে আমার দিকে তাকিয়ে। মনে হচ্ছে কি যেন বলবে। আমি বললাম, কি হলো? মেয়েটি বলল, ভাইয়া যদি কিছু মনে না করেন একটা কথা বলতাম। আমি বললাম, মনে করার হলে অবশ্যই করব। মেয়েটি বলে, তাহলে দাঁড়িয়ে থাকি। আমি বললাম, দাঁড়িয়ে থাকতে ভালো লাগলে দাঁড়িয়ে থাকুন, আমার এত মাথা ব্যথা নেই। একটু পর আবার মেয়েটা বলল, ভাইয়া জানালার পাশের সিটটা কি পাবো? না মানে যদি কিছু মনে না করেন। আপনি যে পরিমাণ রাগী, ভয় পাচ্ছিলাম। কি ভেবে যেন সিটটা ছেড়ে দিলাম, সঠিক বুঝতে পারলাম না। মেয়েটাও সেটা আমার থেকে অ্যাকসেপ্ট করেনি। মনে করেছিল আমি অনেক কথা শুনিয়ে দিব। আমি উঠে গিয়ে মেয়েটাকে বসতে দিলাম জানালার পাশে। সে খানিকক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে রইল। আমি বললাম, বসবেন নাকি আমি বসবো? মেয়েটি বলল, না না বসতেছি, বিপরীত পাশে বসে আছি। এখন অবশ্য আফসোস হচ্ছে, সিটটা কেন ছাড়লাম। একদম উচিত হয়নি সিটটা ছাড়ার। নিজের 5 আঙ্গুল মুষ্টি চেপে রাগ কন্ট্রোল করলাম।
একবার রাগ কন্ট্রোল না করতে করতে আবার আরেকটা ঘটনা ঘটলো। হেল্পার এসে মেয়েটাকে বলল ভাড়া দেন। আমি হেল্পারের দিকে তাকিয়ে রইলাম। বাসের হেল্পার ছিল একটু কম বয়সী। বয়স কত আর 19-20 হবে হয়তো। এই পেশায় সে নতুন, তার আচরণে বোঝা যাচ্ছে। আমাকে সে প্রচণ্ড ভয় পাচ্ছে সেই ঘটনার পর থেকে। যাই হোক, আমি ছেলেটির উদ্দেশ্যে বললাম, একটা সিটের ভাড়া কতবার দেওয়া লাগে? হেল্পার বলে, না মানে ওনার থেকে ভাড়াটা নিয়েই আপনাকে দিতাম। আমি বললাম, তোমাকে কিছু করতে হবে না, যাও এখান থেকে। আর হ্যাঁ, কতক্ষণ লাগতে পারে খুলনা পৌঁছাতে? হেল্পার বলে 3-4 ঘন্টা তো লাগবেই। আমি বললাম ঠিক আছে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চললো। মেয়েটা এক মনে বাহিরের দিকে তাকিয়ে আছে। প্রয়োজন ছাড়া কোনো কথা হয়নি তার সাথে। অবশ্য আমার আগ্রহ কম কথা বলার জন্য, তাই কথা হয়নি। আচমকা মেয়েটি হেসে এসে বলল, পৃথিবীর মানুষগুলো কত বৈচিত্র্যপূর্ণ। আমি তার কথার কোনো কর্ণপাত করলাম না, স্বাভাবিকভাবেই সামনের দিকে তাকিয়ে আছি। মেয়েটি বলল, আপনি দেখছি খুব অদ্ভুত। আমি বললাম, এখানে অদ্ভুতের কি আছে? মেয়েটি বলল, ভেবেছিলাম আপনার মনটা খুবই ভালো, কিন্তু আপনি যে একঘরে টাইপের কে জানতো। আমি বললাম, এক্সকিউজ মি, কি বলছেন? মেয়েটি বলল, আমি মানুষটা কালো হলেও সত্যি কথা বলতে কোনোদিন পিছু পা হই না। আমি বললাম, আমাকে একঘরে বললেন কেন? মেয়েটি বলল, একটা মানুষ পাশে বসে আছে, সে কি জীবিত আছে না মৃত সেটাই তো আপনি বলতে পারবেন না, আপনি এমন কেন? আমি বললাম, আমি এমনই। মেয়েটি বলল, আপনি কথায় কথায় এত রাগ দেখান কেন? মেয়েটার কথায় একটু ভড়কে গেলাম। অপরিচিত মানুষের সাথে মেয়েরা এত আগ বাড়িয়ে কথা বলতে পারে সেটা আগে জানা ছিল না আমার। নিজেকে একটু শান্ত করে বললাম, আপনি কিন্তু। মেয়েটি বলল, আমি কি? আমি বললাম, কিছু না। মেয়েটি বলল, আমি খুব মিশুক স্বভাবের মানুষ, আমি চুপচাপ থাকতে পারি না বেশিক্ষণ। অবশ্য অপরিচিত মানুষের সাথে কথা বলি না, কিন্তু আপনার সাথে কথা বলতে কেন যেন ইন্টারেস্টিং লাগছে। আমি বললাম, আমার মাঝে সবাই বদমেজাজ খুঁজে পায়, আর আপনার ইন্টারেস্টিং লাগছে, কি অদ্ভুত। মেয়েটি বলল, শুনেন, একটা কথা বলি, আপনার মাঝে বদমেজাজ আছে সেটা মানছি, তবে আপনার মাঝে সুন্দর একটা মনও আছে। মেয়েটার কথা শুনে আমি রীতিমতো স্তব্ধ। এমন কথা কারো মুখ থেকে এই প্রথম শুনলাম। মেয়েটা কথাটা বলেই বাহিরের দিকে মুখ ফিরিয়ে মুচকি মুচকি হাসছে। অস্বীকার করব না, মেয়েটার গোছালো দাঁতগুলোর হাসিটা দেখার মতো। আমি একটু কড়া হয়ে বললাম, সুন্দর মন দেখলেন কোথায়? মেয়েটি বলল, এই যে দুষ্টু লোকগুলো যখন আমার দিকে অন্যরকম ভাবে তাকিয়েছিল, এটা আপনার কাছে ভালো লাগেনি, তাই সাদের সিটটা ছেড়ে দিলেন। এ থেকে কি বোঝা যায়? মেয়েটা কিভাবে বুঝতে পারলো আমি বুঝলাম না, তবে সে বিচক্ষণ আর বুদ্ধিমতী, ভালোই অনুমান করতে পেরেছি। তবুও আমি একটু কঠিন সুরে বললাম, দাঁড়িয়েছিলেন তাই সিটটা ছেড়েছি, এর মানে এটা নয় যে আমি ছেলেটা ভালো। মেয়েটি বলল, সেটা তো দেখলাম। আচ্ছা, আপনার নামটা কি? আমি বললাম, মনে নেই। মেয়েটি বলল, ছেলেদের এত অ্যাটিটিউড ভালো না। আমি বললাম, কেন? মেয়েরাই শুধু ভাব দেখাতে পারবে, ছেলেরা পারবে না? মেয়েটি বলল, এই আপনি রাগান্বিত হবেন না, আপনার এই রাগান্বিত মুখটা খুব ভয় করে। থেমে গিয়ে একটু শান্ত হলাম, চুপ করে অন্যদিকে তাকিয়ে আছি। মেয়েটা সত্যি সাদাসিধে, মানুষের সাথে মিশতে চায়, কিন্তু আমি তো তার বিপরীত। একদম কাছের মানুষ না হলে কারোর সাথে মিশি না, এবং কি আব্বুর সাথেও আমি কখনো ভালো করে কথা বলিনি। বাবা মা দুজনের প্রতি আছে আমার অগণিত ঘৃণা, তাদের জন্য আমি আর আমার বোন নিঃসঙ্গ হয়েছি। আজকে এতটা বছর তরিকে না দেখেই রয়েছি। অবশ্য বাবা এখন বেঁচে নেই, বাবার মৃত্যুটা আজও রহস্যজনক। প্রকৃতির নিয়মে মৃত্যু নাকি মার্ডার সেটা আজও কেউ স্পষ্ট জানে না। আমি ছিলাম নিউ ইয়র্কে, বাবা ছিলেন বাড়িতে একা, তাই কেউ এতটা গুরুত্ব দেয়নি। ভিসার জটিলতার কারণে আমি সেদিন বাবাকে দেখতে পারিনি। এলাকার অনেক মানুষের মুখে শুনেছি যেদিন আব্বুর মৃত্যু হয় সেদিন সকালে নাকি আম্মুকে অনেকেই আমাদের বাড়ির আশেপাশে দেখেছে। এতগুলো বছর পর আম্মুকে বাড়ির আশেপাশে দেখাটা অনেকটা ভাবনায় ফেলে দেয় সবাইকে। পরে দুপুরের দিকে সবাই জানতে পারে আব্বুর মৃত্যু হয়েছে। আব্বুর রুমের ভেতরেই বিছানার উপর তার লাশ উদ্ধার করে সবাই। যেহেতু আম্মু উপস্থিত রয়েছে ঘটনার পিছনে, তাই আমি এটা নিয়ে সবাইকে এত নাড়াচাড়া করতে বলিনি। তাই সবাই আমার কথা মতো আব্বুকে দাফন করতে ব্যস্ত হয়। সেদিন আমি তরির কথা চিন্তা করে কিছু বলিনি। আম্মুর কিছু হলে তরি আবার নিঃসঙ্গ হয়ে যেত, তবে এত সহজে আমি ছেড়ে দেওয়ার পাত্র নই। এখন দেশে এসেছি অনেক সময় নিয়ে, ঘটনার মূল রহস্য আমি বের করবই। আম্মুর প্রতি আমার আগে থেকেই ঘৃণার পাহাড় জন্মে আছে, তার উপর আব্বুকে মার্ডার করার মতো ঘটনার সন্দেহ রয়েছে। এর কঠিন জবাব দিতে হবে তাকে। শুধু তরির বিয়েটা কোনো রকমে হয়ে যাক। হঠাৎ মেয়েটার কথায় চমকে উঠলাম। মেয়েটি বলল, আপনি যখন আপনার নাম বলবেনই না, আমার নামটা বলছি, আমি মেঘা। আমি অনেকটা চমকে উঠলাম। মেয়েটার নামটা আমার নামের সাথে অদ্ভুতভাবে মিলে গেছে। আমার মুখ ফসকে বের হয়ে গেল, আমি মেঘ। মেয়েটা একটু মুচকি এসে বলল, রসিকতা করছেন আমার সাথে? আমি বললাম, কেন, জন্ম নিবন্ধনের কার্ড দেখাতে হবে নাকি? মেয়েটি বলল, থাক, তার আর প্রয়োজন নেই। রুক্ষ স্বভাবের মানুষরা সহজে মিথ্যা বলে না। কথাটা বলেই সে জিভে কামড় দিল। আমি রাগী দৃষ্টি নিয়ে মেয়েটার দিকে তাকিয়ে রইলাম। মেয়েটার মুখে ভেসে উঠেছে এক অদ্ভুত ছাপ, ভয় আর চাপা মুচকি হাসি। এই প্রথম এরকম কোনো দৃশ্যের সম্মুখীন হয়েছি। এরকম মুখের দৃশ্য আজও কাউকে করতে দেখিনি। এই দৃশ্যটার একটা নাম দেওয়া যাক, মেঘ মিলন। নামটা মন্দ নয়। আমার মতো করে নামটার বিশ্লেষণ করলে যার উত্তর দাঁড়াবে, মেঘার মুখে যে একসাথে দুটো অদ্ভুত দৃশ্যের মিলন হয়েছে, তাই নাম হয়েছে মেঘ মিলন। যদিও আমি কবি বা সাহিত্যিক না, তবে মায়াবতী দেখলে সায়েন্টিস্টরাও কবি হয়ে যায়।
কি অদ্ভুত সবকিছু। মেয়েটাকে নিয়ে এইটুকু সময়ের ভিতরে যতটুকু ভাবলাম, আমার নিজেকে নিয়ে কখনো এতটুকু ভাবিনি। আমরা সবাই এই দিকটা দিয়ে পিছিয়ে, নিজেকে নিয়ে ভাবার সময় হয়েই ওঠে না। চোখ বুঝতে পারছি না, এভাবে ঘুমিয়ে আমি অভ্যস্ত নই। মেয়েটাকে দেখলাম কি অদ্ভুতভাবে ঘুমিয়ে আছে, যার বর্ণনা আমি লিখে শেষ করতে পারবো না। হুমায়ুন আহমেদ তাহলে সত্যিই বলেছিলেন, যে নারী ঘুমন্ত অবস্থায় সুন্দর লাগে সে নারী প্রকৃত সুন্দর। কি অদ্ভুত, এতদিন সেই মহান কথাগুলোর মানেটা বুঝতাম না। মনে হতো সে মনের হতো সে কথাগুলো লিখে, কিন্তু সেগুলো চোখের সামনেই একদিনে ধরা দিবে সেটা ভাবিনি। চোখ দুটো লেগে আসতেই আব্বুর সেই মৃত মুখটা ভেসে উঠল চোখের সামনে। আবার আটকে উঠলাম। হঠাৎ কেন এমনটা হলো বুঝতে পারছি না। আজকে কেন যেন খুব মনে পড়ছে আব্বুকে। বুঝতে শিখার পর থেকে আব্বুকে আমি মোটেও সময় দেইনি। আমার কথা ভেবে সে দ্বিতীয় বিয়ে করেনি, কিন্তু আব্বুকে কতই না অবহেলা করেছি আমি। শেষবার ক্ষমা চাওয়ার সুযোগটাও পাইনি। ভেবেই কুল পাই না আম্মু এত বছর পর কিসের জন্য এসেছিল আব্বুর কাছে। কিছু প্রশ্ন মস্তিষ্ককে সবসময় মাতিয়ে রাখে, আর কিছু স্পর্শ পাথর বুকেও তাজা গোলাপ ফোটাতে পারে। মেয়েটা যখন ঘুমে বিভোর, তখন গাড়ি একটা আইল্যান্ড ক্রস করে। ড্রাইভার ততটা খেয়াল করেনি, তাই গাড়িটা একটু ভালোভাবেই নড়ে চড়ে উঠল। মেঘা চট সামলাতে না পেরে আমার দিকেই হেলে পড়ল। মেঘার হাতের বাহুর উল্টো দিকের স্পর্শে আমি কেঁপে উঠলাম। নিজের ভিতরে বয়ে গেল এক অদ্ভুত শিহরণ। আমি অতি তাড়াতাড়ি নিজেকে সামনে নিয়ে একটু সরে বসলাম, কিন্তু মেয়েটা যে প্রচুর ঘুম পাগলি সেটা তো আমার অজানা। এত বড় একটা হোঁচট, তারপরেও তার ঘুম ভাঙেনি, উল্টো বাঁধিয়ে বসলো আরেক বিপত্তি। সে আরো আমার দিকে ডলে পড়লো। এ কেমন আপদ কপালে জুটল। আমরা সাধারণত সোফায় বসে যখন টিভি কিংবা মোবাইল টিপি, তখন অদ্ভুতভাবে নিজের পরিবর্তন লক্ষ্য করবেন। প্রথমে সোজা হয়ে 1 মিনিট, তারপর সমান্তরাল রেখা হয়ে 4-5 মিনিট, তারপর শেষে নিজের হুঁশ ফিরে যখন লক্ষ্য করেন আপনার পা সোফার উপরে আর আপনার মাথা নিচে। এই মেয়েটার মাঝেও এরকম কিছু স্বভাব আছে। একবার গায়ে ডলে পড়েছে, সরে বসলাম, তারপরেও আবার ডলে পড়লো, সরিয়ে দিলাম। এখন সে আমার কোলে মাথা রেখে গুটিসুটি মেরে শুয়ে পড়লো। আমি পুরো 1 মিনিট স্তব্ধ হয়েছিলাম। এই প্রথম কোনো নারীর এভাবে স্পর্শ আমি নিতে পারছি না। কয়েকবার ডাকলাম, কিন্তু সে নাকে একটু শব্দ করে আবার শুয়ে পড়লো। আমি এবার এক প্রকার ধাক্কা মারলাম। সে হন্তদন্ত করে উঠল। উঠেই তো জিভে কামড় দিয়ে সেই বিখ্যাত মুচকি হাসি হেসে 2 হাতে মুখ লুকালো। তবে তার লজ্জা আর হাসি মাখা মুখে এই মেঘ আর শান্ত হচ্ছে না। তাকে কিছু কথা শোনানো আমার উপরে দায়িত্ব হয়ে পড়েছে। আমি বললাম, হে ইউ, কমন সেন্স নেই? মেয়েটি বলল, আসলে সরি, আমি বুঝতে পারিনি। আমি বললাম, কিসের সরি? এটা কোনো ভদ্রতার মাঝে পড়ে? মেয়েটা একটু থমকে গেল। আসলে ভুলটা তো তার, আর আমি যে কড়া কণ্ঠে কথা বলছি ভয় পাওয়ারই কথা। তবুও মেয়েটা আমতা আমতা করে বলল, 2 দিন ধরে ঘুমাতে পারি না, তাই একটু বেশি ঘুমে মগ্ন হয়ে গিয়েছিলাম। আমি বললাম, মিথ্যা বলছেন কেন? দেখে মনে হচ্ছে এটা আপনার পুরনো অভ্যাস। মেয়েটি বলল, আশ্চর্য, আপনি জানলেন কি করে? আমি বললাম, তার মানে অনুমান সঠিক ছিল। মেয়েটি বলল, আসলে আমি বাসে উঠলে এভাবে ঘুমিয়ে পড়ি। আমি বললাম, কি সবার কোলে এভাবে ঘুমান? মেয়েটি বলল, আরে দেখ কি বলছেন, আমার বান্ধবী প্রমা আমার সাথে সবসময় আসা যাওয়া করে। ওর একটা এক্সাম থাকার কারণে সে এবার আমার সাথে আসতে পারেনি। আমি তার কোলে সবসময় এভাবে ঘুমাতাম। আজকে সে আসার আগে অনেকবার সতর্ক করেছিল যেন কারো কোলে না ঘুমাই, কিন্তু একটা কথা কি জানেন, মানুষ অভ্যাসের দাস। আমি বললাম, ইটস ওকে, ইন ফিউচার সাবধান, যখন আপনার বান্ধবীর বিয়ে হয়ে যাবে তখন। মেয়েটি বলল, সেটা তো ভাবিনি, মনে হচ্ছে নতুন অভ্যাস করতে হবে। আমি বললাম, তার আর দরকার নেই, এই অভ্যাস চালানোর জন্য আমার কাছে একটাই বুদ্ধি আছে, চাইলে দিতে পারি। মেয়েটি বলল, ওয়াও, প্লিজ তাড়াতাড়ি বলেন। আমি বললাম, বাসে ওঠার সময় 5 টাকা দিয়ে দড়ি কিনে নেবেন। সিটে বসার পর 2 হাত পুরো শরীর জানালার গ্রিলের সাথে বেঁধে রাখবেন। 2-3 বার ট্রাই করলে ইনশাল্লাহ আরোগ্য পেতে পারেন। মেয়েটি বলল, ঠাট্টা করছেন? আমি বললাম, সঠিক যেটা সেটাই বললাম। আজকে আমি ছিলাম, কালকে অন্য কেউ থাকবে, তবে সবাই আমার মতো না, কেউ না কেউ সুযোগ নিবে। তখন হাজার কিছু করলেও সে দাগটা মুছবে না। আশা করি কি বোঝাতে চেয়েছি বুঝতে পেরেছেন। মেয়েটি বলল, আচ্ছা, একটা জিনিস তো বাকি পড়ে আছে। আমি বললাম, কি? মেয়েটি বলল, বাসের ভাড়া, আপনাকে তো টাকাই দেওয়া হয়নি। আমি বললাম, আমাকে কি আপনার বাসের হেল্পার মনে হয়? মেয়েটি বলল, তা কেন মনে হবে? আমি বললাম, তাহলে চুপ করে বসে থাকেন। মেয়েটি বলল, দেখুন, আমি পৃথিবীতে কারো পাওনা অপূর্ণ রেখে যেতে চাই না, আপনাকে টাকা নিতে হবে। আমি বললাম, ওহ তাই? মেয়েটি বলল, আমি বললাম, তাহলে হিসাবটা হয়ে যাক। মেয়েটি বলল, কিসের হিসাব? আমি বললাম, এই সিটের ভাড়া 500, আপনি 3 ঘন্টা যাবৎ আমার সাথে ছিলেন, টাকা দেননি। 500 টাকার সুদ 3 ঘন্টায় 600 টাকা, তার চক্রবৃদ্ধি আছে। মেয়েটি বলল, সুদ দেওয়া নেওয়া অন্যায়। আচ্ছা, কত হয়েছে বলেন, তবুও আমি দিয়ে দিচ্ছি। আমি বললাম, যাওয়ার সময় হিসেব করে বলবো। মেয়েটি বলল, ঠিক আছে। সময়টা কিভাবে কেটে গেল বুঝতে পারছি না। বাস থামলো একটা নদীর পাড়ে, ছোটখাটো একটা ঘাট, ছোট ছোট শিপ অনেকগুলো দেখা যাচ্ছে রোড থেকে। আমি মনে করেছিলাম বোধহয় জায়গায় চলে এসেছি, কিন্তু মোবাইলের লোকেশন বলছে আরো আধা ঘন্টা বাকি আছে। পাশে তাকিয়ে দেখলাম মেয়েটা উঠে দাঁড়িয়েছে।
আমাকে কিছু না বলেই তড়িঘড়ি করে নেমে পড়লো। আমি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে সিটে হেলান দিয়ে ভাবলাম, মানুষের প্রয়োজনে পা অবধি ধরে, কিন্তু একটা সময় যখন প্রয়োজন ফুরিয়ে যায় আপনার সাথে কথা বলার মতো তার সময় হয়ে ওঠে না। মেয়েটার অবস্থাও সেই রকম কিছুই। যখন সিট ছাড়ছিলাম না তখন ভ্যাবলার মতো তাকিয়েছিল। তারপর জানালার পাশের সিটটাও চেয়ে বসলো। কি ভেবে যেন দিয়ে দিলাম। আর এখন এমন একটা ভাব করে চলে গেল মনে হচ্ছে আমাদের মাঝে কিছুই হয়নি। ওহ ভালো কথা, সে তো বলেছিল ভাড়া দিবে, তাহলে কিছু না বলে চলে গেল কেন? ভাড়া কি আমি তার কাছ থেকে নিতাম নাকি? বলে গেলেও পারতো। কেন জানি মেয়েটা নেমে যাওয়াতে জায়গাটা শূন্য লাগছে। কেন এই অনুভূতি হচ্ছে মনের মাঝে ঠিক ধরতে পারছি না। কিছু কিছু স্বল্প সময়ের স্মৃতিও মনে সাড়া ফেলে। আমার পাথর মনে এভাবে কেউ সাড়া ফেলবে ভাবিনি কখনো। তবে কি আমি স্বল্প সময়ের জন্য সেই শ্যামলতার রূপের মাধুর্যের মাঝে নিজেকে নিখোঁজ করেছিলাম? ধ্যাত, আজকাল কি সব উদ্ভট চিন্তা ভাবনা করে সময় নষ্ট করি। চলার পথে কত পরিচয় হয়, কত মানুষের সাথে কত ঘনিষ্ঠ সম্পর্ক যুক্ত হয়। দূরে গেলে কোনো একদিন ঠিকই ভুলে যেতে সক্ষম হয়। আমিও পারবো। এটা তো সামান্য মোহমায়া, এত সিরিয়াস হওয়ার কিছু নেই। ভাগ্যক্রমে দেখা হয়েছে আবার চলে গেছে, এটা স্বাভাবিক। আমার চিন্তা এখন এটা নয়, আমার চিন্তা ভিন্ন। গালিবকে একটা ফোন দেই, সব ঠিকঠাক আছে কিনা। হ্যালো, কিরে কোথায় তুই? আমি বললাম আর 20-25 মিনিটের মতো লাগবে। গালিব বলল, ধুর, কখন থেকে স্টেশনে বসে আছি। আমি বললাম আচ্ছা সব ঠিকঠাক আছে তো? গালিব বলল আছে। আচ্ছা তুই ডেকোরেশনের লোক সেজে আসবি কেন? আমার বন্ধু সেজে আসলেই তো পারতি। আমি বললাম না, 2টা ক্যারেক্টার আমার প্রয়োজন। গালিব বলল মানে? আমি বললাম মানে বলবি এটা আমার বন্ধু আর ওদেরই ডেকোরেশন। আচ্ছা তুই কথা বলেছিলি ডেকোরেশনের লোকের সাথে? গালিব বলল হ্যাঁ, উনি বলেছে কোনো সমস্যা নেই। আচ্ছা কেন এত কিছু? তোর প্ল্যানটা সঠিক বুঝতে পারছি না। আমি বললাম এসে বলবো, তুই শুধু আমাকে সাহায্য করবি ব্যাস। গালিব বলল হ্যাঁ করব, কিন্তু ফুপির আবার কোনো ক্ষতি করবি না তো? আমি বললাম তোর ফুপি যদি কোনো অন্যায় না করে অবশ্যই কোনো কিছু করব না। গালিব বলল তোকে নিয়ে বিশ্বাস নেই। আমি বললাম তাহলে ফিরে যাচ্ছি। গালিব বলল এই না না, তোর যা ইচ্ছে তাই করিস, তবুও তুই আয়। আমি বললাম ওকে ওয়েট কর। ফোনটা রেখে দিয়ে একটা ভিলেন মার্কা হাসি দিলাম। কোনো রকম তথ্য উদ্ঘাটন করতে পারলেই হলো। ছোটবেলায় প্রাইমারি স্কুলের গাইড বইগুলোতে নিশ্চয়ই দেখেছি, স্পষ্ট লেখা ছিল একের ভিতর সব, একের ভিতর অনেক, আরো অনেক কিছু। আমার উদ্দেশ্যও অনেকগুলো। একটা ইস্যু ধরে অনেকগুলো উদ্দেশ্য সফল করব ইনশাল্লাহ। হ্যালো বন্ধুরা, আপনি কি বোর হচ্ছেন, কিছু মজা করতে চান? তাহলে আজ আমি 1xBet নামের একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই, যেটি সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার। এখানে মজা করার পাশাপাশি রয়েছে পুরস্কার জেতার সম্ভাবনা। এখানে সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং ম্যাচটি লাইভ দেখতে পারবেন। আপনি স্কোরের ভবিষ্যৎবাণী করে বাজি ধরতে পারেন, যেমন কোন দল জিতবে, কত রান করবে ইত্যাদি। এবং BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ আরো অনেক কিছু পুরস্কার জেতার সুযোগ রয়েছে। আর হ্যাঁ, বিখ্যাত PSG ও সিরিয়া এখানের স্পন্সর, তাই অবিশ্বাসের কোনো কথাই আসে না। এখানে ক্রাশ ও নতুন চিকেন রোড গেম সহ আরো বিভিন্ন ধরনের গেম রয়েছে, যেগুলো খেলে রয়েছে সহজেই টাকা জেতার সম্ভাবনা। আর রেজিস্ট্রেশন করার সময় আমার প্রচার কোড অনফায়ার ব্যবহার করে প্রথমবার জমাতে পান 12,000 টাকা পর্যন্ত ও ফ্রি স্পিন। আপনি সহজেই পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারবেন। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টের লিঙ্ক থেকে অথবা গুগলে 1xBet সার্চ করে আমার দেওয়া প্রোমো কোড অনফায়ার ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন এবং বোনাস পান। গালিব হলো আমার মেজো মামার ছেলে। ওর সাথে পরিচয় নিউ ইয়র্কে। আমি যেই ফ্ল্যাট ভাড়া নিয়েছিলাম সেটা একটু ব্যয়বহুল হয়ে পড়েছিল। প্রতি মাসে বাবার থেকে এভাবে টাকা চাওয়া কেমন যেন লাগতো। অবশ্য বাবাকে বলতে হতো না, প্রতি মাসে আমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিত। তবুও নিজের কাছে কেমন যেন লাগতো। এত টাকা ব্যয় সেটা নিতে পারছিলাম না, তাই সিদ্ধান্ত নিলাম ভার্সিটির কোনো প্রবাসী স্টুডেন্টকে রুম শেয়ার করব। ভার্সিটির ফেসবুক গ্রুপে স্ট্যাটাস দিলাম, সাথে ঠিকানা সহ। বিকেলের দিকে কেউ কলিং বেল বাজালো, তখন তার সাথে সামান্য পরিচয়। সে এখানে থাকতে আগ্রহী। প্রবাসীদের মাঝে খুব ভালো একটা অভ্যাস আছে, সেটা হলো তার সঙ্গীদের পরিচয় খুঁটিয়ে খুঁটিয়ে জানা। অবশ্য আমি জানতে চাইনি, সে নিজের ইচ্ছেই আমাকে জিজ্ঞেস করত আমি সারাদিন এভাবে বিষণ্ণ মনে থাকি কেন। বেশ কয়েকবার জিজ্ঞেস করার পর আমি পরিচয় দেই। ভাগ্যবশত তার পরিচয় বেরিয়ে আসলো সে আমার মেজো মামার ছেলে। এটা অবশ্য কুইন্সিডেন্স। অনেকে ভাবতে পারেন এগুলো গল্প বা সিনেমায় হয়, তবে ব্যাপারটা সেরকম না। বাস্তবে এরকম অনেক উদাহরণ আছে। আপনিও খুঁজে পেতে পারেন আপনার কোনো নিকট আত্মীয়কে, তবে তার জন্য আপনার মাঝে একটা গুণ থাকা লাগবে, সেটা হলো মানুষকে জানার প্রবণতা। হাই হ্যালোর মাঝে সীমাবদ্ধ রাখলে তো আর হবে না, মানুষকে জানার প্রবণতা মনের মাঝে তৈরি করতে হবে। একটা সময় বাস থামলো। আমি আশেপাশে তাকিয়ে দেখলাম মেয়েটা কিছু ফেলে গেল কিনা, কিন্তু না, মেয়েটা কিছু ফেলে যায়নি। তবে চিন্তার বিষয়, মেয়েটা কেন এত হন্তদন্ত করে নেমে গেল। গালিব বলল কেমন আছিস? আমি বললাম ভালো। গালিব বলল সেই কখন থেকে বসে আছি। আমি বললাম আমি তো আর বাসের ড্রাইভার না যে নিজের ইচ্ছে মতো চালাবো। গালিব বলল তোর তেরা তেরা কথাগুলো আর গেল না, চল তো। আমি বললাম সব ঠিক আছে তো? গালিব বলল আচ্ছা, ডেকোরেশনের পরিচয়ে থাকতে চাইছিস কেন বলতো? আমি বললাম তোদের বাড়ির মানুষগুলোর আসল পরিচয় জানতে। গালিব বলল মানে? আমি বললাম পরে বলবো কোনো এক সময়।
গালিব বলল ঠিক আছে। গালিব নিজস্ব গাড়ি নিয়ে এসেছে। চিন্তায় পড়ে গেলাম গাড়িতে উঠবো নাকি উঠবো না, মনে হচ্ছে না উঠাই বেটার। গালিব বলল কি রে দাঁড়িয়ে আছিস কেন? আমি বললাম রিক্সা করে যেতে হবে। গালিব বলল কি অদ্ভুত, গাড়ি থাকতে তুই রিক্সা করে কেন যাবি? আমি বললাম তুই বুঝবি না, তুই তোর বাড়ির ঠিকানা দিয়ে যা। গালিব বলল তার দরকার নেই, রিক্সাওয়ালাকে বলবি আমার পেছনে পেছনে আসতে। আমি বললাম ওকে। বিয়ের বাকি আরো 3 দিন, এই কিছুদিনের ভেতরে সবকিছু আমাকে জানতে হবে। আর ছদ্মবেশে গেলে অনেক সহজ হবে ব্যাপারটা, জানতে পারবো কে কি ধরনের মানুষ। তাদের বাড়ির অনেকের উপর আছে আমার ঘৃণা। প্রথম নাম্বার তালিকায় আমার আম্মু, দ্বিতীয় নাম্বার আমার বড় মামা, তৃতীয় নাম্বার হচ্ছে আমার বৃদ্ধ নানি। যতটুকু মনে আছে তারাই সেদিন আব্বু আম্মুর ডিভোর্সের জন্য মুখ্য ভূমিকা পালন করেছে। অবশ্য আব্বু আম্মুর দোষ কম ছিল না, আমার সামনেই ঝগড়া লেগে থাকতো সব সময়। আমি দরজার আড়ালে দাঁড়িয়ে সবকিছু দেখতাম। সে সময় ছোট হলেও একটু একটু বুঝতে পারতাম, তবে কি নিয়ে তাদের মধ্যে ঝগড়া হতো সেটা বুঝতে পারতাম না। তাদের দুজনের ঝগড়ার ফলে শৈশবের অনেক দিন অতিবাহিত হয়েছে আমার না খেয়ে। আমার নীরবে ফেলা প্রতিটা অশ্রু জানতো কিভাবে দিন পার করেছি। পরিবার থেকে এই ডিপ্রেশনগুলো শিশুকে হোক বা সুস্থ মানুষ হোক তাকে পুরোপুরি মানসিক রোগী বানিয়ে দেয়। ফলে সে দীর্ঘদিন সিদ্ধান্তহীনতায় ভোগে। এক সময় ভুল সিদ্ধান্ত নিয়ে তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। পরে সমাজ বলে সে খারাপ, কিন্তু সমাজের মানুষের চোখে এটা কখনো পড়ে না যে তার খারাপ হওয়ার উৎপত্তি স্থল কোথায়। কি কারণে ছেলেটা আজ নেশায় মগ্ন, কি কারণে মেয়েটা আজ বেপরোয়া, কেন সে আজ এই খারাপ পথে, সেই দিকটা খতিয়ে দেখার মতো সময় নেই আমাদের সমাজের। বিশাল এক বাড়ি, 3 দিন আগে থেকেই পুরো বাড়িতে বিয়ের সাজসজ্জা। ছোট বোনের বিয়ে, কোথায় মন খুলে একটু সবার সাথে আনন্দ বিলাবো, কিন্তু তার আর উপায় নেই। মায়ের মুখোশ খুলতে ঠিকই আমাকে সেই আনন্দটা মাটি চাপা দিতে হচ্ছে। গালিব বলল ভেতরে চল। আমি বললাম যাবো, একটু ওয়েট কর। আমি চট করে ব্যাগ থেকে একটু নর্মাল ড্রেস বের করে পরে ফেললাম। গালিব মুচকি হেসে বলল তোর মতিগতি বোঝা বড় দায়। আমি বললাম তুই ছোট মানুষ, তোর এত বুঝে কাজ নেই। গালিব বলল কোন সময় কোন বিপদে ফেলে দিস সেটা বলা মুশকিল। আমি বললাম ধুর, আজ এরা চিন্তা করিস কেন, চল তো। পুরো বাড়িতে মেহমানের ছড়াছড়ি, এদের মাঝে কাউকে আমি চিনি না। নানু বা মামাদের দেখলে একটু অনুমান করতে পারবো। গালিব আমাকে সবার ছবি দেখাতে চেয়েছে অনেকবার, কিন্তু ইচ্ছে হয়নি দেখার। আমি মানুষটা বেশ অদ্ভুত, যা থেকে একবার অনীহা সৃষ্টি হয় সেটার প্রতি আকর্ষণ তৈরি করতে বেশ সময় নেয়। অনেক সময় নিয়েও কাজ হয় না। গালিব আমার সাথেই আছে, সে আমার মুখের কোনো প্রশ্নবোধক বাক্যের অপেক্ষা করছে। আঁখ বাড়িয়ে কিছু বলছে না। মূল দরজার দিকে প্রবেশ করতেই পাশ কাটিয়ে একটি মধ্যবয়সের লোক গেল। গালিব আস্তে আস্তে আমাকে বলল আব্বু। আমি বললাম তোর আব্বু? গালিব বলল হুম। আমি বললাম মেজো মামাকেই চিনতে পারলাম না। গালিব বলল নো প্রবলেম ম্যান, আমি চিনিয়ে দিব। বাড়িটা 2 তলা, তবে এর দৈর্ঘ্য এবং প্রস্থ অনেক বড়। বাড়ির সিস্টেমটা আহসান মঞ্জিলের মতো, তবে আহসান মঞ্জিলের থেকে একটু ছোট। অনেকগুলো ডিজাইন ও ভিন্ন। মামারা সবাই কুমিল্লা থেকে স্থানান্তরিত হয়ে খুলনা এসেছে, এবং সেটা আব্বু আম্মুর ডিভোর্সের পরে। কবে স্থানান্তরিত হয়েছে সঠিক বলতে পারছি না। আর এই বাড়িটা দেখে মনে হচ্ছে অনেক পুরনো। যাই হোক, একটু দূরে যেতেই থমকে দাঁড়ালাম। গালিবের দিকে তাকিয়ে দেখি সে আড়ালে থাকা কাকে যেন ইশারা করে কি যেন বলছে। আমি যে গালিবের দিকে তাকিয়ে আছি সেটা সে লক্ষ্য করেনি। এবার আড়ালে থাকা মেয়েটা দৃশ্যমান হলো। অনেকে ভাবছেন মেঘা হবে, তাই না? মেয়েটা অপরিচিত, বয়স তত একটা বেশি না, তবে 17-18 তো হবেই। বেশ সুন্দর ফর্সা মুখ। দুজনেই দুজনকে হাতের ইশারায় কি যেন বলছে। গালিব মনে করেছিল আমি সামনে চলে গিয়েছি, কিন্তু আমি যে তার পাশ ঘেঁষে দাঁড়িয়ে আছি সেটা সে লক্ষ্য করেনি। আচমকা সে সামনের দিকে পা বাড়াতে আমার সাথে ধাক্কা খেলো। আমি ঘাড় বাঁকা করে গালিবের দিকে তাকিয়ে আছি। গালিব কেন যেন একটু ভেবাচাকা খেয়ে উঠলো। মেয়েটাকে? গালিব বলল ওহ ওটা, এটা আমার আম্মুর আব্বুর মেয়ের শাশুড়ির মেয়ের মেয়ে। আমি বললাম মাথার তার সব ছিঁড়েছে তোর, চল তো। গালিব বলল দাদিকে দেখবি? আমি বললাম সময় নেই। গালিব বলল তোর আম্মুকে দেখবি না? আমি বললাম এত অস্থির হচ্ছিস কেন? তোর ফুপি কি এমপি না মিনিস্টার যে তার সঙ্গে দেখা করতে হবে? গালিব বলল কাছাকাছি চলে গিয়েছিস, ফুপি এই থানার এমপি। আমি বললাম ফাইজলামি করিস? গালিব বলল সত্যি। আমি বললাম তুই বললেই বিশ্বাস করব? গালিব বলল এখানে থাকলেই বুঝতে পারতি। আমি বললাম আচ্ছা, তাহলে আগে বলিসনি কেন? গালিব বলল তুই আমার কথা আগে কর্ণপাত করেছিস। আমি বললাম তাহলে আরো ইজি হয়ে গেল। গালিব বলল কিভাবে? আমি বললাম সময় হলে বুঝবি। রুম কোথায় তোর? গালিব বলল দোতলায়। অর্ধেক সিঁড়ি বেয়ে ওঠার পরে বাঁধলো আরেক বিপত্তি। 6-7 জন মেয়েও সিঁড়ি বেয়ে নামছে। আমি গালিবের পেছনে দাঁড়ালাম। মেয়েগুলো গালিবকে দেখে দাঁড়িয়ে পড়লো। আমি অন্যদিকে মুখ করে দাঁড়িয়ে আছি। একটা মেয়ে ফিসফিস করে বলছে গালিব ভাই এটা কে? গালিব আমার দিকে তাকালো। ফেক পরিচয় দিতে সে ইতস্ত বোধ করছে। আমি গালিবের পেটে খোঁচা দিলাম পরিচয় দেওয়ার জন্য। গালিব বলল ওহ এটা, সে আমার বন্ধু প্লাস ডেকোরেশনের লোক। মেয়েগুলো একসাথে হেসে উঠলো। তাদের মাঝে কেউ একজন আবার ফিসফিস করে বলছে নাম কি তার? গালিব আমার দিকে তড়িৎ গতিতে তাকিয়ে বলল কি যেন নাম তোর? আমি গালিবের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে রইলাম। এত নির্বোধ ছেলেটা বলার বাহিরে। একটা ফেক নাম বললেই তো হয়।
আমি বললাম তুই জানিস না? গালিব বলল, ও হ্যাঁ মনে পড়েছে, ওর নাম মিরাজ। মিরাজ, হ্যাঁ মিরাজ। আরেকটা মেয়ে বলে উঠলো, ছাগলের মতো ম্যাঁ ম্যাঁ করছিস কেন? তোর বন্ধুর নাম তোর মনে থাকে না? কেমন বন্ধু তোর? গালিব বলল, আরে আজকে মাত্র পরিচয় হলো। যাক বাবা, কথাটা ঘোরাতে পেরেছে। তোর সাথে পরে কথা আছে, ফোন দিলে দেখা করিস। আমি বললাম ওকে। মেয়েগুলো চলে গেল। আমি গালিবের মাথায় একটা চাটি মারলাম। ও বড় মামার বড় মেয়ে। আমি বললাম, ডিপ্রেশনে পড়ে যাস কেন তাহলে? গালিব বলল, আরে সে সব সময়। গালিব থেমে গেল, এইভাবে যেন কথা ঘোরাতে চেষ্টা করলো। আচ্ছা তোর পেটে তো খিদে। আমি বললাম, তুই জানলি কি করে আমার পেটে খিদে? গালিব বলল, এত দূর থেকে জার্নি করে আসলি, চল খাবি। গালিবের কথায় বেশ সন্দেহ হচ্ছে। আমাকে এখনো তার রুমেই নিয়ে যায়নি, কথা ঘোরানোর ছলে সেটা ভুলে গিয়েছে। তাহলে বিষয়টা খতিয়ে দেখতে হবে, তবে এখন না। আমি বললাম, এই অবস্থায় গিয়েই কি খেতে বসবো? গালিব বলল, ও সরি, মনেই নেই, চল রুমে চল। বেশ পরিপাটি একটা রুম। ব্যাচেলার ছেলের রুম সাধারণত এত গোছানো থাকে না, কে জানে কে গুছিয়ে দেয়। আমি গালিবকে বললাম, কেয়ারফুল ম্যান, তুই যেরকম করছিস সবকিছু তো শেষ করে দিবি। গালিব বলল, ওকে নো প্রবলেম। আমি বললাম, পেটে সত্যি খিদে লাগছে। গালিব বলল, ওইদিকে বাথরুম, ফ্রেশ হয়ে আয়। গালিবের সাথে গিয়ে খাবার টেবিলে বসলাম। এত বড় খাবার টেবিল অতীতে কখনো কোনো পরিবারে দেখিনি। সাধারণত যৌথ পরিবারগুলোতে দেখা যায় এরকম টেবিল, তবে এত বড় টেবিল দেখিনি। কমপক্ষে 30 জন মানুষ একসাথে বসে খেতে পারবে। আমাকে আর গালিবকে টেবিলের তুলনায় অতি ক্ষুদ্র দেখাচ্ছে, মনে হচ্ছে সূর্যের তুলনায় পৃথিবী। গালিব বলল, তুই 1 মিনিট বস, আমি জেঠিমাকে বলছি খাবার দিতে। আমি বললাম, ওকে যা। আমি পকেট থেকে মোবাইল বের করে একটু এদিক সেদিক ঘাটাঘাটি করছি। হঠাৎ লক্ষ্য করলাম আমার সামনে তড়িঘড়ি করে একটা মধ্যবয়সী মহিলা এসে বসলো। মাথার চুল আধো ঢাকা। একটু ভালো করে লক্ষ্য করে দেখলাম মিস মারজান বেগম, আমার আম্মু আর কি। সন্তান পিতামাতা থেকে আর যতই দূরে থাকুক, তাদের চিন্তা কখনো ভুল করে না। ফোনে কার সাথে যেন কথা বলছে। হঠাৎ করে তিনি ডেকে উঠলেন, এই নীলিমা। ওনার পেছন ঘর থেকে উত্তর আসলো, জি খালা। তিনি বললেন, প্রচুর খিদা লেগে আছে। নীলিমা নামের মেয়েটা বলল, 1 মিনিট, ওটা বোধ হয় রান্নাঘর। আমি আর চোখে মিসেস মারজানা বেগমকে লক্ষ্য করছি। ওরে বাবা, উনি এত ব্যস্ত, অপরিচিত একজন বিপরীত পাশে বসে আছে সেটা দেখার সময় নেই। এক সময় গালিব এসে আমার পাশে বসলো। গালিব বলল, 1 মিনিটের ভিতরে খাবার আসতেছে। আমি কিছু বললাম না। হঠাৎ আম্মু ফোন রেখে গালিবকে বলছে, কোথায় থাকিস তুই? সন্ধ্যাবেলা খুঁজলাম, পেলাম না তো। গালিব বলল, একটা জায়গায় গিয়েছিলাম। আম্মু বলল, এটা কে? গালিব বলল, আমার বন্ধু, ক্লাস ডেকোরেশনের লোক। আম্মু বলল, তোরা আবার ওই ক্লাসের বন্ধুও আছে? গালিব আমার মুখের দিকে তাকাচ্ছে। আমার চোখ একদম লাল হয়ে যাচ্ছে। নিজেকে কোনো রকমে কন্ট্রোল করলাম। না, এটা কোনো সাধারণ মহিলা না। আম্মু বলল, যাই হোক, নিয়ে এসেছিস কি করার, ভবিষ্যতে সাবধান, এটা ভদ্রলোকের বাড়ি। আমি 2 হাত বুকে গুটিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। একটা মানুষ এত নিম্নমনের হয় কিভাবে? বুঝেছি, পাপের নদী পানিতে টইটুম্পুর হয়েছে। আঙ্গুলের ইশারায় সেই পাপের নদীতে যদি না চুবিয়েছি, আমার নামও মেঘনা। ভেবেছিলাম ওনার মনে বোধহয় অনুশোচনা জন্মেছে, কিন্তু আমার ধারণা ভুল। হ্যালো বন্ধুরা, আপনি কি বোর হচ্ছেন, কিছু মজা করতে চান? তাহলে আজ আমি 1xBet নামের একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই, যেটি সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার। এখানে মজা করার পাশাপাশি রয়েছে পুরস্কার জেতার সম্ভাবনা। এখানে সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং ম্যাচটি লাইভ দেখতে পারবেন। আপনি স্কোরের ভবিষ্যৎবাণী করে বাজি ধরতে পারেন, যেমন কোন দল জিতবে, কত রান করবে ইত্যাদি। এবং BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ, আরো অনেক কিছু পুরস্কার জেতার সুযোগ রয়েছে। আর হ্যাঁ, বিখ্যাত PSG ও সিরিয়া এখানের স্পন্সর, তাই অবিশ্বাসের কোনো কথাই আসে না। এখানে ক্রাশ ও নতুন চিকেন রোড গেম সহ আরো বিভিন্ন ধরনের গেম রয়েছে, যেগুলো খেলে রয়েছে সহজেই টাকা জেতার সম্ভাবনা। আর রেজিস্ট্রেশন করার সময় আমার প্রচার কোড অনফায়ার ব্যবহার করে প্রথমবার জমাতে পান 12,000 টাকা পর্যন্ত ও ফ্রি স্পিন। আপনি সহজেই পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারবেন। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টের লিংক থেকে অথবা গুগলে 1xBet সার্চ করে আমার দেওয়া প্রোমো কোড অনফায়ার ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন এবং বোনাস পান। আমি কিছু না বলে উঠে দাঁড়ালাম। গালিব বলল, কিরে উঠে দাঁড়ালি যে? আমি বললাম, সব বাড়ির খাবার এই পেটে হজম হয় না। কিছু কিছু বাড়ির খাবার খাওয়ার আগেই পেট নষ্ট হয়ে যায়। রাগে কটমট করতে করতে গালিবের রুমে এসে শুয়ে পড়লাম। গালিব আসলে তাকে নিয়ে রেস্টুরেন্টে যেতে হবে, কিন্তু মারজানা বেগমের এত লুজ ক্যারেক্টার সেটা ধারণা ছিল না। যখন আব্বুর সামনে সমানে তর্ক নিয়ে কথা বলতো তখন তো বুঝতাম না, তাহলে আব্বুর কোনো দোষ ছিল না? এইমাত্র বুঝলাম গন্ডগোলটা কোথায়। একটু পর গালিব আসলো। চলে আসলি যে? আমি বললাম, তোর কি মনে হয় আমি রাস্তার ছেলে? গালিব বলল, আরে দূর, ফপির কথাই কিছু মনে করিস না, উনি আগে এমন ছিল না। আমি বললাম, দেখ গালিব, মারজানা বেগমকে আমি ছোট থেকেই চিনি। আজ আমার এই পরিণতির জন্য দায়ী শুধু তিনি। এমন অবস্থায় ফেলবো, দেখবি তারের মতো সোজা হয়ে গেছে। গালিব বলল, শত হলেও তোর আম্মু। আমি বললাম, নেক্সট টাইম আর এই শব্দটা মুখে না নিলে খুশি হব। এখন চল কোনো রেস্টুরেন্টে যাই। গালিব বলল, কেন? আমি বললাম, না খেয়ে থাকবো নাকি? গালিব বলল, আচ্ছা চল। রুম থেকে বের হলাম। একটু দূরে যেতেই প্রথমের সেই মেয়েটার সামনে পড়লো। গালিবকে হাতের ইশারায় কি যেন বলছে। এবার একটু থমকে দাঁড়ালাম।
মেয়েটা বোধহয় বোবা। গালিব আমার দিকে বারবার তাকাচ্ছে কেন সঠিক বুঝতে পারলাম না। মেয়েটা বিষণ্ণ মনে চলে গেল। আমি এবার গালিবকে বললাম, কে এটা? গালিব বলল, তরি। মুহূর্তের মাঝে পুরো শরীরে শিহরণ বয়ে গেল। এটা তরি ছিল। নিজের অজান্তেই চোখ দুটো অশ্রুতে ভরে গেল। কোন রকম নিজেকে শান্ত করলাম, করুণ কণ্ঠে বললাম, তরি বোবা? গালিব বলল, জন্মগত, তুই জানিস না? আমি বললাম, আরে না, যে সময় আব্বু আম্মুর বিচ্ছেদ হয় তখন তরি 4 মাসের শিশু ছিল। গালিব বলল, বলিস কি? এত ছোট বাচ্চা কোলে থাকতে তাদের কিভাবে বিচ্ছেদ হলো? আমি বললাম, ওরা মানুষের কাতারে পড়ে নাকি? একটু আগে কি বললো দেখলি না? গালিব বলল, অবশ্য ঠিক ধরেছিস, ফুপির ব্যবহার একটু উগ্র টাইপের। তবে আমি বললাম, এই চরিত্রে তবে বলে কোনো শব্দ নেই, আমি ওনাকে আগে থেকেই চিনি। হাঁটতে হাঁটতে বাড়ির বাইরে চলে আসলাম। গালিব গাড়ি বের করতে গিয়েছে। গেটের সামনে দাঁড়িয়ে আছি। হঠাৎ লক্ষ্য করলাম একটু দূরে মুনি নামের মেয়েটা 4-5টা ছেলের সাথে কি যেন পরামর্শ করছে। মুনির চেহারায় হতাশা আর ব্যস্ততার ছাপ, তবে কথা বলার ভঙ্গিমা বেশ সন্দেহজনক। আমি গেটের ভিতরে ঢুকে দেওয়ালের এই পাশ দিয়ে গেলাম। পকেট থেকে মোবাইল বের করে এমন একটা ভাব ধরলাম, দূর থেকে কেউ দেখলে মনে করবে মোবাইল টিপছি। আমার উদ্দেশ্য দেওয়ালের বিপরীত পাশের কথাবার্তা শোনা, আর 2 কদম এগিয়ে তাদের কথাবার্তা স্পষ্ট শুনতে পেলাম। মুন্নি বলছে, কি বলেছি মনে আছে তো? ওর পরিচয় জানার সাথে সাথে যেভাবে পারিস খতম করে দিবি, আর বাকি 50,000 কাজ শেষে পাবি। লোকগুলো বলল, আরে আপনি কোনো টেনশন লয়েন না, ব্যাপারটা আমরা দেখতাছি, আপনি শুধু বাকি টাকাটা রেডি রাখেন, তাইলেই হইব। মুন্নি বলল, আই এম শিওর সে এখানে আসবে, আমার কাছে খবর আছে সে বাংলাদেশে এসেছে। লোকগুলো বলল, কইলাম তো, ও যদি এখানে নাও আসে, ওরে যেখানে পামু পরিচয় জানার সাথে সাথে খেল খতম কইটা দিমু। মুন্নি বলল, ভেরি গুড। গালিব ফোন দিচ্ছে বারবার, মনে হয় আমাকে না দেখে চিন্তায় পড়ে গেছে। আমি আস্তে আস্তে সেখান থেকে সরে আসলাম। গালিবের সাথে গাড়িতে বসে আছি। আমি পুরো স্তব্ধ হয়ে আছি। মার্ডারের প্ল্যানটা যে আমাকে নিয়ে হচ্ছে তার 70% শিওর। মনে হচ্ছে ফেক পরিচয়টাই ছিল আমার সব থেকে বুদ্ধিমানের কাজ। একটু আগে মারজানা বেগমের অহংকারী রূপটা দেখলাম, তখন যদি তার ছেলে পরিচয় দিতাম তাহলে ঠিকই মেঘ বলে বিষয়টাকে অন্য পর্যায়ে নিয়ে যেত। এমন একটা ভাব ধরতো মনে হতো আমার অপেক্ষায় ছিল, আমার জন্য কেঁদে কেঁদে চোখের কোনায় কালো দাগ পরিয়েছে। ফেক পরিচয় দেওয়াতে বুঝতে পারলাম তিনি কোন অবস্থায় আছে। আর তখন যদি মুন্নির সামনে মিরাজ পরিচয়টা না দিয়ে মেঘ বলতো, তাহলে এতক্ষণে আমার ডেড বডি আশেপাশে কোথাও পড়ে থাকতো। এখন আমাকে প্ল্যান বি হিসেবে কাজ করতে হবে, নকল মেঘ উপস্থিত করতে হবে, আর সেটা কাল সকালে সারপ্রাইজ হিসেবে থাকবে পুরো বাড়ির সবার সামনে। মারজানা বেগমের জীবন থেকে নিদ্রা শব্দটা মুছে দিতে হবে। গালিবের কথায় ধ্যান ভাঙলো। গালিব বলল, ফুপির ব্যবহারে মন খারাপ? আমি বললাম, সেটা অল্প অল্প। গালিব বলল, মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে। আমি বললাম, শুন গালিব, আমার কাছে মনে হয় মা চরিত্রটা স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি। মা বাস্তবে যত খারাপ হোক, সন্তানকে কখনো বুঝতে দেয় না সে খারাপ। পৃথিবীর সব সন্তানের কাছে তার মাই হলো পৃথিবীর শ্রেষ্ঠতম আদর্শ, কেননা সে তার মায়ের গোপনে করা অন্যায়গুলো দেখে না। তার মায়ের মাঝে অহংকার ভাব, হিংসা ভাব থাকলেও সে কিছুই দেখে না। তার কাছে মনে হয় তার মাই পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শবান মানুষ। কিন্তু আমি এমন একটা অবাগা যে নিজের মায়ের খারাপ রূপ দিনের পর দিন দেখেই যাচ্ছি। কোথায় এর শেষ কে জানে? কোনোদিন কি দেখতে পাবো মায়ের ভালো রূপ? স্রষ্টার কাছে প্রার্থনা করি পৃথিবীর কোনো সন্তানই যেন মায়ের মমতা মাখা রূপ ছাড়া অন্য কোনো রূপ না দেখে। যতই ঘৃণা করি, এর থেকে কষ্টের বিষয় মনে হয় আর কিছুই নেই। কে জানে তরিকে কিভাবে বড় করেছে, বিয়েটা তরির ইচ্ছে মতো দিচ্ছে কিনা। আমি তো আমার কষ্টগুলো তোকে মুখ ফুটে বলতে পারি, কিন্তু তরি কিভাবে সহ্য করে সে তো চাইলেও মুখ ফুটে বলতে পারে না। গালিব বলল, তরি ভালো আছে, তুই অযথা চিন্তা করিস না। আচ্ছা, তুই কোনো এক সময় বলেছিলি আনাসকে উপস্থিত করাতে পারিস মেঘ সাজিয়ে, সেই প্ল্যানটা কি করবি? আমি বললাম, কাল সকালে আসবে, তবে তার আগে আজকে রাতেই কিছু কাজ করতে হবে। গালিব বলল, আবার কি কাজ? আমি বললাম, মার্কেটে চল, দেখতে পাবি। রেস্টুরেন্টে বসে আছি আমি আর গালিব। আমার দৃষ্টি শুধু এদিক সেদিক, দেখছি কেউ ফলো করছে কিনা, কিন্তু আশেপাশে তেমন সন্দেহভাজন কাউকে দেখলাম না। গালিবকে কিছু বলা দরকার, ওর থেকে মুন্নির জীবন বৃত্তান্ত জানা প্রয়োজন। আমার ধারণা গালিব মুন্নির সম্পর্কে অনেক কিছু জানে। আমি গালিবকে বললাম, মুন্নি মেয়েটা কেমন রে? গালিব মুন্নি নামটা শুনতেই বিষম খেয়ে উঠলো। আমি পানি এগিয়ে দিলাম, পানি খেয়ে একটু পর শান্ত হলো। গালিব বলল, হঠাৎ মুন্নি আপু সম্পর্কে জানতে চাইছিস কেন? আমি বললাম, না মানে এমনি। গালিব বলল, ভালো। আমি বললাম, তাহলে যে বললি তাকে দেখলে ডিপ্রেশনে পড়ে যাই, কেন ডিপ্রেশনে পড়িস? গালিব বলল, তুই সেই কথা ধরে এখনো বসে আছিস, বাদ দে তো। আমি বললাম, তুই যদি এখন আমার থেকে কিছু লুকানোর চেষ্টা করিস তাহলে কিন্তু ভবিষ্যতে বেশ সমস্যা হবে। গালিব বলল, না তেমন কিছু না, সে একটু বদ টাইপের আর কি। আমি বললাম, শুধু একটু? গালিব বলল, আমার কাছে একটু মনে হচ্ছে। আমি বললাম, তুই কি জানিস আনাস আসার সাথে সাথে সে বিপদে পড়বে? গালিব বলল, হতে পারে। আমি বললাম, তোর এসব ঢং ভালো লাগছে না। আমার কি মনে হচ্ছে জানিস? গালিব বলল, কি মনে হচ্ছে তোর?
আমি বললাম, তুই কোনো দিক দিয়ে মুনির কাছে আটকা পড়ে আছিস। গালিব একটু নড়ে চড়ে বসলো। আরে ধুর, আমি মুনির কাছে ধরা থাকবো কেন? আমি বললাম, সেটা তুই ভালো জানিস, পরে যদি শুনি কিছু তাহলে তোর খবর আছে। গালিব বলল, তখন দেখা যাবে।